এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে আমি রয়েছি আপনাদের সাথে সুকন্যা। সন্ধ্যে 7টা মানেই আমাদের সবথেকে পপুলার শো এক্সপ্রেস অনলাইন, যেখানে আমরা সাম্প্রতিককালের নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর এই আলোচনায় আমাদের সাহায্য করে আমাদের জেলার প্রতিনিধিরা। আজকে আমাদের আলোচনার বিষয় বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। আর এই আলোচনায় আমাদের সাথে রয়েছে এক্সপ্রেস নিউজের নিউজ এডিটর ফাল্গুনী রায়চৌধুরী। ফাল্গুনীদি, তোমাকে স্বাগত। নমস্কার সুকন্যা, আপনাদের দর্শক বন্ধুদের প্রত্যেককে নমস্কার জানাই। আজকে সুকন্যা যেমনটি বলল যে আজকের আমাদের বিষয় হচ্ছে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। বাক স্বাধীনতা এই জিনিসটা আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, যে আমাদের আর্টিকেল 19 মানে 1-এ আমাদের সংবিধান আমাদেরকে মৌলিক এই অধিকারটা দিয়েছে যে যে কোনো মানুষ আমাদের দেশের তারা নিজের মতামত, নিজের বক্তব্য সেটা কিন্তু প্রকাশ করতে পারে। অবশ্যই এটা নয় যে আমি আমার মতামত দিতে পারি বা বাক স্বাধীনতা আমার রয়েছে বলে আমি যেমনটা ইচ্ছা বলতে পারি, কিন্তু নিজস্ব সংযমের মধ্যে থেকে আমরা আমাদের মতামত, আমাদের যেটা মনে আসছে সেটাকে আমরা প্রকাশ করতে পারি। সেটা কিন্তু আমাদের, আবারও বলি, সেটা আমাদের মৌলিক অধিকার। আমাদের এই দেশের একজন নাগরিক হিসেবে সেটা আমাদের মৌলিক অধিকার। এবার আজকের এই বিষয়টা আমরা কেন হঠাৎ করে আলোচনা করতে বসলাম, এটা খুবই প্রাসঙ্গিক একটা মানে বিষয় এই কারণেই যে বিগত দিনে বা এই সময়কালটাতে আমরা দেখছি যে কি কেন্দ্রে বলো কি রাজ্যে বলো, যখনই কিন্তু কেউ তার মুক্ত চিন্তাকে বা কোনো একটা বিষয়কে নিয়ে মুখ খুলতে গেছে, তখনই কিন্তু তার রোধ করার চেষ্টা করা হয়েছে। সেটা কেন্দ্রের ক্ষেত্রেই হোক বা রাজ্যের ক্ষেত্রেই হোক, এবং বিভিন্ন জায়গাতেও সেটা আমরা দেখছি। সাম্প্রতিককালে তোমার মনে পড়বে যে এটা নিয়ে এখন খুব মানে চলছে যে কুনাল কামরা, একেবারে রাজ্য থেকে দেশ এখন তোলপাড় হচ্ছে কুনালকে নিয়ে। এখন কুনাল হচ্ছে একজন কৌতুক শিল্পী। সে মুম্বাইয়ের একটি হোটেলে একটি তার অনুষ্ঠানে, কৌতুক অনুষ্ঠানে, সে একটি হিন্দি জনপ্রিয় গান, সেই হিন্দি জনপ্রিয় গানের একটা প্যারোডি তৈরি করে, নিজের মতন তাতে কথা বসায়। এবং সেই কথা বসানোতে সে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তাকে নিয়ে কিছু কটাক্ষ করে, তার সেই গানে কতগুলো লাইন ছিল। এবার এইটা তার হয়ে গেছে বিশাল বড় একটা অপরাধ। এবং সেখানে শুধু সিন্ধেকে নিয়েই ছিল না, সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েছিল, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েছিল। এবার কুনাল বেশ বড়সড় একটা অপরাধ করে ফেলেছে। কুনালের বাড়ি তোমার হচ্ছে তামিলনাড়ুর বাসিন্দা, এখন তাকে পুদুচেরিতে থাকতে হচ্ছে, মুম্বাই ফিরতে পারছে না তার ওই কথাবার্তা বলার জন্য। সেদিন ভয় পাচ্ছে, রীতিমতো ভাঙচুর হয়েছে। হ্যাঁ, রীতিমতো ভাঙচুর হয়েছে ওই হোটেলে। হ্যাঁ, এরা কি করেছে, আবার গিয়ে তোমার মানে মুম্বাইতে তোমার, এবং একটা বিষয় বলি, এই রাজনৈতিক দলগুলোই কিন্তু ইমার্জেন্সির সময় বিরোধিতা করেছিল। হ্যাঁ অবশ্যই, এখন ইমার্জেন্সির সময় শুধু বিরোধিতা নয়, সেই ওই সময়টাকে তুলে আজকে তুমি যখন দেখবে পার্লামেন্টে যখন যে কথোপকথনগুলো চলে, তাতে বারবার কিন্তু কেন্দ্র সরকারের মূল বিষয় হয়ে ওঠে কিন্তু ইমার্জেন্সি, ইন্দিরা গান্ধী, এই সময়কালটাকে তুলে তারা কিন্তু বেশ বিতর্ক করে। কিন্তু
এমার্জেন্সিটাকে যখন আপনারা তুলছেন, যখন আপনারা বলছেন যে সেই সময় সংবিধানের কণ্ঠরোধ করা হয়েছিল, বাক স্বাধীনতায় কণ্ঠরোধ করা হয়েছিল, তাহলে এখন আপনাদের সময় এই জিনিসগুলো কেন হচ্ছে? এটা তো একটা খুব ভ্যালিড প্রশ্ন, খুব প্রাসঙ্গিক। এই যে কুণাল, তাকে কিন্তু এখনো পর্যন্ত তার যে পুদুচেরির বাড়ি, পুদুচেরিতে গিয়ে কিন্তু তাকে আটকা থাকতে হচ্ছে, সে কিন্তু মুম্বাইতে ফিরতে পারছে না, তাই সে ভয় পাচ্ছে। তাকে কিন্তু তোমার ওই আইনের মানে আইনের দ্বারস্থ হতে হয়েছে, সে কিন্তু তাকে মানে মাদ্রাজ কোর্টে যেতে হয়েছে এমনকি পর্যন্ত। একদমই। তোমার একটু থামাই, এই বিষয়ে আমাদের প্রতিনিধিরা রয়েছে, জেলার প্রতিনিধিরা। আমার সাথে রয়েছে রক্তিম সিদ্ধান্ত মুর্শিদাবাদ থেকে। হ্যালো হ্যালো রক্তিম, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো রক্তিম, শুনতে পাচ্ছ? এটা বোধহয় রক্তিম ছিল না, এটা ঋত্বিক ভট্টাচার্য বোধহয়। ঋত্বিক ভট্টাচার্য শিলিগুড়ি থেকে ছিল, শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্য ছিল। আমরা কি আবার পাবো ঋত্বিককে? আচ্ছা, কোনো একটিখানি মানে গোলযোগ হয়েছে, তার জন্য আমরা যে আলোচনায় আমরা ছিলাম, আমরা সাংবাদিকদের সঙ্গে তো আলোচনা করবোই, কেননা এক্ষেত্রে একটা জিনিস দেখো যে আমরা যারা সাংবাদিক রয়েছি, আমরা তো ধরো এখানে ডেস্কের মধ্যে, একটা অফিসের মধ্যে, একটা এনভায়রনমেন্টের মধ্যে কাজ করছি, কিন্তু যারা ধরো ফিল্ডে গিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও তাই, আমরা যেটা লিখছি বা করছি সেক্ষেত্রেও অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের অনেক কিছু বুঝে শুনে লিখতে হয়। আর যারা একদম ফিল্ডে গিয়ে কাজ করছে তাদের বাক স্বাধীনতাটা কতটা আছে, বা তারা কি কোন রকম চারপাশের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে তাদের কাজটা করতে পারছে? ঋত্বিকে পাওয়া গেছে আই থিঙ্ক। হ্যালো, হ্যাঁ ঋত্বিক, শুনতে পাচ্ছ আমাদের কথা? ঋত্বিক শুনতে পাচ্ছ? তোমাকে আমরা দেখতে পাচ্ছি, তুমি কি শুনতে পাচ্ছ? আমি রক্তিম সিদ্ধান্ত বলছি মুর্শিদাবাদ থেকে। সাউন্ডটা পাচ্ছি না ঋত্বিক, একটু দেখো, তোমার সাউন্ডটা পাওয়া যাচ্ছে না। আমি রক্তিম মুর্শিদাবাদ থেকে বলছি। ঠিক আছে, আমরা দেখছি ঋত্বিককে যদি পাওয়া যায়। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্য ছিল আমাদের সঙ্গে। আমরা আবারও চেষ্টা করছি ঋত্বিকে, যে আলোচনায় আমরা ফিরে আসছি, যে একটা কৌতুক অভিনেতা, সে একটা গান করলো, তাতে কিছু কটাক্ষ করলো, তার জন্য সে এতটাই ভয় পাচ্ছে, তাকে মুম্বাই পুলিশ ডাকলো, এবং ডাকার পরে তাকে বোধহয় এই 31 মার্চে তাকে ডেকে পাঠানো হয়েছে, সামন দিয়েছে, এবং সে দুদিনের বেশি টাইম চেয়েছে, সেটাও কিন্তু তাকে দেওয়া হয়নি। তাকে বলেছে 31 মার্চেই তাকে যেতে হবে। এখন সে রীতিমতো ভয় পাচ্ছে, কিন্তু সেখানে ফিরতে ভয় পাচ্ছে, এতটাই সে ভীত সন্ত্রস্ত। মানে তোমার মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে, সে রক্ষা কবচ চেয়েছে। তাহলে এরকম একটা যদি পরিস্থিতি গোটা দেশে তৈরি হয়, তাহলে আমরা আমাদের কথাটা কোথায় বলবো? এখন ধরো যদি দেখতে পাই আমাদের যে মানে মাধ্যমগুলো রয়েছে, তোমার খবরের কাগজের দিন প্রায় শেষের দিকে, কজন আর খবরের কাগজ পড়ে, এরকম একটা সময় চলে এসেছে। আচ্ছা, আমাদের এই যে টিভি মিডিয়া রয়েছে, সেটাও প্রায় আস্তে আস্তে মধ্যগগনে চলে এসেছে। এখন কিন্তু পুরো ডিজিটালাইজড, পুরো ডিজিটাল যুগ। এখন এই ডিজিটাল জামানাতে বসে, মানে এটাকে তো তোমার কাউকে বলতে পারবে না তুমি, যে তুমি এই কথাটা বলো না, তুমি এই কথাটা বলো না, এটা তো বলা সম্ভব নয়। যে যেরকম পাচ্ছে সে সেরকম বলছে। আবারও বলি যে এটা অবশ্যই দরকার যে আমাদেরকেও কিন্তু বুঝতে হবে যে আমরা কোন কথাটা কিভাবে বলবো। আমাদের যে এখতিয়ার রয়েছে, সেই এখতিয়ার বহির্ভূত কথা বলবো না। কুণাল যখন তার এই শোটা করছিল, যখন সে এই কথাগুলো বলছিল, তারপরে কিন্তু সে সংবিধান হাতে নিয়ে কিন্তু বলেছিল আমি কোনো কিন্তু ভুল করিনি, এই সংবিধানই আমাকে কিন্তু এই অধিকারটা দিয়েছে, আমার এই মৌলিক অধিকারটা দিয়েছে যে কারুর সম্পর্কে সমালোচনা আমি করতেই পারি। এখন দেখো, সমালোচনা তো আমাদের করতেই হবে, না হলে উল্টো দিকের মানুষগুলো বুঝবে কি করে যে তারা কি করছে আর কি করছে না, তাই না? তুমি ধরো একটা কাজ করছো, তোমাকে তো নিজেকেও এটা বুঝতে হবে যে যদি তোমার কাজটা আমি কিছু না বলি, তুমি কি করে বুঝতে পারবে? আমাদের সঙ্গে বোধহয় রক্তিম রয়েছে, রক্তিম সিদ্ধান্ত মুর্শিদাবাদ থেকে। রক্তিম, শুনতে পাচ্ছ আমাদের কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা রক্তিম, বলছি যে আমাদের আজকের বিষয়টা তো তুমি জানোই, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, তাই না?
একদমই তাই। হ্যাঁ, তো তোমার কি কাজ করতে গিয়ে কোথাও মনে হচ্ছে যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে? দেখো, আমরা যেটা সব সময় বলি সেটা হচ্ছে যে আমরা সংবাদ মাধ্যম মানুষের কথা তুলে ধরি, এবং এই যে মানুষের কথা তুলে ধরতে গিয়ে কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু শাসকের কিন্তু রোষানলে পড়তে হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু শুধুমাত্র যে শাসকের রোষানলে পড়তে হচ্ছে আমাদেরকে তেমনটা কিন্তু নয়, যারা বাহুবলী রয়েছেন তাদের রোষানলের মধ্যেও কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। আমি তোমাকে আরেকটু জানিয়ে রাখি যে সংবিধান অর্থাৎ ভারতীয় সংবিধানের আর্টিকেল 19 ক্লজ 2 সাব ক্লজ এ, তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই যে বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতা কিন্তু দেওয়া হয়েছে, এবং এই বাক স্বাধীনতা কিন্তু বর্তমানে আমরা কিন্তু কোথাও পাচ্ছি না। শুধুমাত্র যে সংবাদ মাধ্যম তেমনটা কিন্তু নয়, বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি বিরোধী রাজনৈতিক নেতৃত্ব, তাদেরও কিন্তু এই যে বাক স্বাধীনতা, তারা কিন্তু এই বাক স্বাধীনতা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই যে বাক স্বাধীনতা, অর্থাৎ তুমি যেমনটা একটু আগে জানালে যে আমি আমার বাক স্বাধীনতা আছে, তাই বলেই যে আমি যা কিছু বলতে পারবো তেমনটা কিন্তু নয়। আমাদের ভারতীয় সংবিধানের যে আর্টিকেল 19 ক্লজ 2 সাব ক্লজ এ যেটা বলছে, সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে আমরা কিন্তু কাউকে বাক স্বাধীনতার মাধ্যমে হার্ট করতে পারবো না। অর্থাৎ আমরা এই যে বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতার মাধ্যমে আমরা কাউকে কোনো কটূক্তি করতে পারবো না। বাক স্বাধীনতার মাধ্যম দিয়ে কিন্তু আমরা কোনো দাঙ্গা বা উস্কানিমূলক বক্তব্য দিতে পারবো না। ইতিমধ্যে ইদানিংকালে কিন্তু এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আমরা যেটা দেখছি যে বাক স্বাধীনতা, এই যে আর্টিকেল 19 সাব ক্লজ 2 ক্লজ এ এবং তারও আবার সাব ক্লজের বি, সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে রাইট টু প্রেস, অর্থাৎ সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সংবাদ মাধ্যমের স্বাধীনতায় আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু বলা রয়েছে সংবাদ মাধ্যম তারা কিন্তু একদম তাদের মতভাবে খবর প্রকাশ করবে, মত প্রকাশ করবে, এবং সেটা কিন্তু সমাজের কাছে তুলে ধরবে। শুধুমাত্র যে মুখে বলে যে তার বাক স্বাধীনতা, সেটা কিন্তু নয়। বাক স্বাধীনতা মানে হচ্ছে যে আমরা লিখে আমার মনের ভাব প্রকাশ করছি, সেটাও বাক স্বাধীনতা হতে পারে, বা আমরা ভিজুয়ালাইজের মাধ্যমে অর্থাৎ ভিডিওর মাধ্যমে আমরা কিছু বলছি, সেটা বাক স্বাধীনতা হতে পারে। সঙ্গীত অর্থাৎ গান গেয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করছি, সেটাও বাক স্বাধীনতা হতে পারে। পাশাপাশি আমরা কোনো দেওয়াল লেখন বা অঙ্কন অর্থাৎ কিছু এঁকে আমরা বাক স্বাধীনতার প্রকাশও কিন্তু আমরা করতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়, আজকালকার দিনে বর্তমান সময়ে সমসাময়িক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কার্যত বাক স্বাধীনতা নিয়ে কিন্তু এই স্বাধীনতাহীনতাই কিন্তু ভুগছে, বাক স্বাধীনতাহীনতায় ভুগছে সংবাদ মাধ্যমের কর্মী থেকে শুরু করে কার্যত বর্তমান সময়ের যারা বিরোধী রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তারা প্রত্যেকেই। আচ্ছা রক্তিম, এই যে আমার মনে হয় যে তুমি সাংবাদিকতার পাশাপাশি বেশ মানে আইনজ্ঞ বোধ হয়, তাই না? আমি বর্তমানে লয়ের স্টুডেন্ট, ফাইনাল ইয়ার চলছে আমার, আর 2 মাস তারপরেই আমার সার্টিফিকেট হাতে চলে আসবে। বাহ, ভেরি গুড। আমরা তখন সাংবাদিক রক্তিমের পাশাপাশি আইনজীবী রক্তিমকেও দেখতে পাবো। এক্ষেত্রে আমি বলি যে তুমি যে যে ক্লজগুলো যে এগুলো বললে, সেখানে মানে ধরো কেউ যদি এরকম তার বিরুদ্ধে কেস হয়, তাহলে কি উল্টে মানবাধিকার লঙ্ঘনের কেস তার বিরুদ্ধে হতে পারে? না দেখো, যদি কোনো এক ব্যক্তি তার বাক স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে বা অপব্যবহার করতে গিয়ে কাউকে যদি কটূক্তি করে, অর্থাৎ যদি কারুর বিরুদ্ধে এমন কিছু কথা বলে ফেলে যে কথাটাতে সে তার মানহানি হয়েছে, বা তার মনে হচ্ছে যে এই কথাটা বলার ফলে কার্যত সমাজের কাছে তার একটা বাজে ইম্প্যাক্ট পড়ছে, তাহলে কিন্তু এই যে বাক স্বাধীনতার এই কথাটা বলার জন্য কিন্তু অনেক সময় কিন্তু এই যে মানবাধিকার কমিশনের কাছে তাদের কিন্তু যে ডিফরমেশনের মামলা, অর্থাৎ যে মানহানির মামলা, সেই মামলাও কিন্তু করা যেতেই পারে। আমার সঙ্গে এই মুহূর্তে কিন্তু একজন আইনজীবী রয়েছে, অর্ক মিশ্র। যে অর্ক মিশ্রের কাছে আমি একটু আসবো, যে তারা কি বলবে যে বাক স্বাধীনতা নিয়ে এখন হইচই চলছে, কি বলবে, সংবিধানে কি বলা রয়েছে? সংবিধানের রক্তিম ভাই যেটা বললো, যে আর্টিকেল 19 যে বলা আছে বাক স্বাধীনতা সম্পর্কে, সেই সম্পর্কে যে কিছু কিছু ক্লজ যে তুলে ধরলো, যে রাইট টু প্রেসের যে ক্লজ গুলো বললো, সেইগুলোর পরিপ্রেক্ষিতে এখন যেভাবে বাহুবলী সমাজে বিভিন্ন শাসক দলরা যে মানে ওই নিজের ইয়েটাকে মিস ইউজ করার চেষ্টা করছে, এইগুলো থেকেই একদমই তাই। যেমনটা দাদা জানালেন যে বাক স্বাধীনতা নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা
প্রশ্ন রাখবো রক্তিমের কাছে, তোমার সাথে যিনি রয়েছেন, আইপিএস ধারায় নতুন কি পরিবর্তন রয়েছে বাক স্বাধীনতার ক্ষেত্রে? আইপিসি যেটা ভারতীয় ন্যায়, হ্যাঁ এখন আইপিসি তে আগে যে সেকশনে ছিল এখন বিএনএস ভারতীয় ন্যায় বিএনএস সংহিতা, হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। ন্যায় সংহিতা চেঞ্জ কিছু আছে কি ভারতীয় ন্যায় সংহিতা ক্ষেত্রে? কি কোনো চেঞ্জেস এসেছে? না না, চেঞ্জ আসেনি। চেঞ্জ আসেনি, আগের যে ধারাগুলো ছিল সেই ধারাগুলোই রয়েছে, তাই তো? না না অবশ্যই না, সব নাই। কিছু যেগুলো রিপিল হয়েছে, বাক স্বাধীনতার সেকশন চেঞ্জ হয়নি। আচ্ছা, অনেক কিছুই সেকশন চেঞ্জ হয়েছে বর্তমানে, যে একবারে যে আইপিসির সাথে বিএনএস এর যে একই সেকশন থেকে গেছে তা নয়, অনেক সেকশনই চেঞ্জ হয়েছে। ধন্যবাদ অর্কবাবু। অর্কবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এক্সপ্রেস নিউজের সঙ্গে থাকার জন্য, কথা বলার জন্য। রক্তিম তোমাকেও ধন্যবাদ, আগাম শুভেচ্ছা রইল তোমার জন্য। যে আলোচনায় আমরা ছিলাম, যে বারবার দেখা যাচ্ছে যে রক্তিম একটা খুব ভালো কথা বললো, ওর কথাতে উঠে এলো যে বাক স্বাধীনতা মানে কিন্তু এটা নয় যে আমরা যেটা মুখে বলছি সেটাই হতে পারে। আমি আমার ছবির মধ্য দিয়ে আমি প্রকাশ করছি আমার ভাবনা, হতে পারে আমি আমার, যেরকম তুমি দেখেছো যে অম্বিকেশ মহাপাত্রর কেসটা আমাদের এখানে হয়েছিল, তিনি কি করেছিলেন, একটা কার্টুন শুধু শেয়ার করেছিলেন, তার জন্য 11 বছর ধরে তাকে কিন্তু নাকানি চোবানি খেতে হয়েছিল, তাকে কোর্টে যেতে হয়েছিল। 11 বছর পর তিনি কিন্তু রিলিজ পেয়েছিলেন তার মামলা থেকে। তারপরেও কিন্তু তার হেনস্থার কোনো শেষ হয়নি, তারপরেও কিন্তু একটার পর একটা তার বিরুদ্ধে চলেই যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু অম্বিকেশ মহাপাত্রর যে কেসটা হয়েছিল, সেইটাতে অম্বিকেশ মহাপাত্রকে যারা মারধর করেছিল এই কেসটা নিয়ে, অম্বিকেশ মহাপাত্র তো উল্টে তাদের নামে একটা এফআইআর করেছিল, সেই এফআইআর এর কিন্তু কোনো রকমের কোনো মানে তাদের কিন্তু কোনো শাস্তি হয়নি, কিন্তু অম্বিকেশ মহাপাত্রকে জেলও খাটতে হলো, অম্বিকেশ মহাপাত্রকে 11 বছর ধরে এই লড়াইটা কিন্তু চালাতে হলো। এটা আমাদের এই রাজ্যে ঘটেছে। তুমি যদি সাম্প্রতিককালের অভয়ের ঘটনাটা দেখো, অভয়ের ঘটনায় যারা পথে নেমেছিল তাদের ক্ষেত্রে কি করা হয়েছে, যে বিদগ্ধ যারা গান করে পথে নেমেছিল, অভয়ের জন্য গলা লড়িয়েছিল, পরে কি দেখা গেছে তাদের সমস্ত তোমার গানের প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাদের এই প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, ওই প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। তাহলে আমরা নানানভাবে হেনস্থা হয়েছে, তাহলে কি আমরা আমাদের কথা বলতে পারবো না? সেটা মানে দু তরফ থেকেই, মানে কেন্দ্রের দিক থেকে হোক বা রাজ্যের দিক থেকে হোক, দু তরফ থেকেই কি মানে কোন রকমের তো মানে যখন হয় তখন তো ওর নামে বা ওর নামে পাল্টা একটা মানে চাপানুতর বিতর্ক সবকিছুই চলতে থাকে। কিন্তু সাধারণ মানুষ যে বাক স্বাধীনতা হোক বা স্বাধীনভাবে যে জীবনযাপন করা হোক বা তোমার সমালোচনা যদি আমি করতে যাই, তাহলে কেন তাদের কণ্ঠরোধ করতে হবে? যদি কণ্ঠরোধ করাই হয়, যদি এ রাজ্যে হয়, তখন কেন্দ্র বলছে যে এই রাজ্যে বাক স্বাধীনতা খর্ব করার জন্য এই হয়েছে, নিন্দামন্দ করছে। আবার যখন কেন্দ্রের হচ্ছে তখন এই রাজ্য বলছে আরে ওই রাজ্যেও তো হয়, কেন্দ্র শাসিত মানে কেন্দ্র শাসন করছে, বিজেপি সরকার রয়েছে, তাহলে সেখানেও তো হচ্ছে। এই জিনিসটা মানে এই যে দুজনের মধ্যে খালি চাপান উত্তর চলছে, বিতর্ক চলছে, কিন্তু আসলে মুদ্রা যে ব্যাপারটা সেটা কখনোই কিন্তু জনসাধারণের দিকে যে চোখটা রাখা বা জনসাধারণ কিছু বলবে আমরা সমালোচনা যে শুনতে পারবো বা অভ্যস্ত হব, সেটা কিন্তু একেবারেই হচ্ছে না, কোনো জায়গাতেই হচ্ছে না, কোনো রাজ্যেই হচ্ছে না, আমাদের রাজ্যে তো হচ্ছেই না। এটা একটা মানে ভীষণ ভাবে মানে এটাতে আমরা দেখছি যারা যে সমস্ত মানুষজন এই নিয়ে কথা বলছে। আচ্ছা, আমরা আলোচনায় আসব। মানিক কর্মকার রয়েছে বাঁকুড়া থেকে। হ্যালো মানিক, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের আজকের বিষয়বস্তুটা জানো তো তুমি, যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। হ্যাঁ বলুন। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হ্যাঁ হ্যাঁ হয়েছে মানিক কোনোদিনও তোমার সঙ্গে এরকম বাক স্বাধীনতায় হস্তক্ষেপ? আমরা প্রথমত বলি, যে সব সাংবাদিকতার কাজ করি তারা অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের বলুন, কোন প্রভাবশালী ব্যক্তির কাছে বলুন, যে কোনো জায়গায় তারা বাধার সম্মুখীন হচ্ছে। কেন না তারা তার বিরুদ্ধে বা কোনো মূল বিষয়বস্তু তুলে ধরার জন্য, ব্যাপারটাকে উপলব্ধি করার জন্য
তারা তুলে ধরছে বলে তাদের বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি যে বাক স্বাধীনতা হচ্ছে একটা মৌলিক অধিকার। এখানে সাধারণ মানুষ থেকে কোনো নেতা মন্ত্রী বা যে কোনো সাধারণ স্তরের মানুষ হোক না কেন, বাক স্বাধীনতা সবার একই অধিকার। বাক স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার তুলে ধরা। না, আমি তোমাকে বলছি এরকম সংবাদ সংগ্রহ করতে গিয়ে এরকম বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে বা তুমি কোনো বাধার সম্মুখীন হয়েছে এরকম কোনো ঘটনা দর্শকদের বলতে পারবে? বা তোমরা কি হচ্ছ প্রতি পদে পদে? মৌলিক অধিকার সেটা আমরা জানি। প্রত্যেকটা সাংবাদিক বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারের বিরুদ্ধে কথা বলা বা কোনো প্রভাবশালী লোকের বিরুদ্ধে কথা বলা তুলে ধরা, তখনই তারা বাধার সম্মুখীন হচ্ছে। এটা বরাবরই হয়ে আসছে এবং এর বিরুদ্ধে আমরা অনেকবার সোচ্চার হয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সাংবাদিকরাও নিপীড়িত হয়েছেন। এটা সমস্ত সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে, এটা আপনারাও জানেন। হ্যাঁ, তো মানে তোমার এই যে বাঁকুড়ার এখানকার মানুষজন এই নিয়ে কি কখনো কোনো সরব হয়েছেন? বা বাঁকুড়ার পরিস্থিতিটা, সার্বিক পরিস্থিতিটা কি? এটা কি তোমরা দু দলের ক্ষেত্রে মানে বিরোধী দল এবং শাসক দল দুদিক থেকেই হচ্ছে? হ্যাঁ, উভয় দলের ক্ষেত্রে যখনই কোনো প্রভাব ব্যক্তি হন তখনই তার মতে এটা হয়। মানে আমরা বাঁকুড়াতে, হ্যাঁ বলো বলো বলো, বাঁকুড়াতে সেরকম কোনো সম্মুখীন হয়নি। আমরা আপাতত আমার কাজ চালিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আগামী দিনে আসবে না এটাও বলা ভুল। আচ্ছা, প্রভাবশালী কোনো ব্যক্তিদের মানে যখনই কোনো ব্যক্তিদের বিরুদ্ধে তোমরা খবর করতে যাচ্ছ তখনই যে কোনো একটা দিক থেকে হয় শাসক দল বা বিরোধী বাধা আসছে, তাই তো? হ্যাঁ, মন খুলে তোমরা সেই খবরটা করতে পারছো না। করতে পারছি না। ওকে, ঠিক আছে মানিক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই মানিককে। হ্যাঁ, এই কার্টুনিস্টের সাথে বাক স্বাধীনতা মানে তখন রক্তিমও যেটা বলছিল যে মানে বাক স্বাধীনতা হস্তক্ষেপ তো শুধুমাত্র যে আমরা কথা বলছি তাতেই না, আমাদের কোনো কিছু শেয়ার করা, কোনো আঁকা এর মাধ্যমেও হয়। তো সেই ক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে? যখন ধরো এই আগেও তো আমরা দেখেছি এই কার্টুনিস্ট, তুমি যে বিষয়টা বললে আগে, তুমি হয়তো তখন অনেক ছোট ছিলে বা দেখোনি, আমরা ছোটবেলায় দেখেছি যখনই ভোট আসতো তখন দেওয়াল জুড়ে জুড়ে কিন্তু মানে বিভিন্ন রকমের মানে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কার্টুন আঁকা ছিল, সেটা এবং পাশে সুন্দর করে করে ছড়া লেখা থাকতো। হ্যাঁ, এরকম বিভিন্ন দেওয়াল লেখা আমরা তখন দেখেছি। এবার এটা দেখার জন্য কিন্তু মানুষ তখন উদ্গ্রীব থাকতো। বিভিন্ন নামকরা কার্টুনিস্ট তখন ছিলেন যারা এই সমস্তগুলো করতেন। পাড়ার বেশ কিছু ছেলেরা ছিল যারা এই কার্টুনগুলো আঁকতো। কিন্তু তখন এইভাবে কাউকে আটক করা, এইভাবে কাউকে গ্রেফতার করা বা তাদের কার্টুন নিয়ে করা, এখন তো তুমি দেখবে যে কোনো একটা কিছু, ধরো তুমি পোস্টার দিলে, কারুর যদি কিছু মানে মনোমতো না হলো সেটাতে ছিঁড়ে দেওয়া হচ্ছে, বা ধরো তার উপরে একটা প্রলেপ লাগিয়ে দেওয়া হচ্ছে, প্রলেপ লাগানোর চেষ্টা, এই সমস্ত জিনিসগুলো হয়। কিন্তু আগেকার দিনে শুধু বলবো যে সমাজ মাধ্যমে ওই ধরনের কিছু শেয়ার করলেও তাকেও কিন্তু নানান রকম হেনস্থা। হ্যাঁ, এই তো বললাম তোমাকে, এই রাজ্যের কথাই বললাম, অমৃকেশ মহাপাত্রর ঘটনা। তারপরে এবং বিভিন্ন রকমের মানে ছোট ছোট ছেলেমেয়েরা তো এখন অনেক কিছু শেয়ার করে, তারাও কিন্তু এমন অনেক ঘটনা দেখা গেছে যেখানে কিন্তু তাদেরকে পুলিশ থেকে, এবং পুলিশ এই কাজটা করছে, কিন্তু পুলিশ এই কাজটা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। পরে আলোচনায় আসছি। হ্যালো, রয়েছে রিতা। হ্যাঁ রিতা, নমস্কার। নমস্কার, স্বাগত জানাই তোমাকে। সাউন্ডটা পাওয়া যাচ্ছে না। সাউন্ড পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, এবার পাওয়া যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি রিতা। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমাদের বিষয়টা হচ্ছে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। একজন সাংবাদিক হিসেবে এই ধরনের কোনো সমস্যা কি তোমার অঞ্চলে তুমি মানে পেয়েছো, এরকম সম্মুখীন হয়েছো তুমি? হ্যাঁ, অনেকবার হয়েছে এবং হুমকির সম্মুখীন হয়েছি। আমাদের নামে কেস করবে বলা হয়েছে, আইনি চিঠি পাঠাবে বলা হয়েছে, আইনি নোটিশ পাঠাবে বলা হয়েছে। এগুলো কিন্তু এখনো পর্যন্ত হয়ে আসছে। কিছুদিন আগে আমি যখন একটা খবর করি, কোনো এক স্কুল টিচারের তার একটা স্কুলের মধ্যে আপত্তিকর অবস্থায় সে ধরা পড়ে, তার খবর করা হয় এবং সে অন্য মারফত হুমকি দেয় যে আমাকে আইনি নোটিশ পাঠাবে। আমি ছাড়া অন্যান্য যেসব সাংবাদিক ছিলেন তাদের কিন্তু আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমাকে এখনো পর্যন্ত পাঠায়নি, কিন্তু আমার কাছে হুমকি এসেছিল। এখানেই প্রশ্ন যে মহিলা সাংবাদিক হিসাবে কাজ করতে গিয়ে বাক স্বাধীনতার
কতটা প্রভাব পড়ে তোমার উপর, বা তোমার কি অভিজ্ঞতা রয়েছে এটার উপরে? দেখো, প্রথমত মহিলা সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়ে প্রচুর বাধা এসছে, এখনো আসে, সেটা তো পরের কথা। তো যখন আমরা কোনো খবর করতে যাই সেক্ষেত্রে প্রথমত যখন তাকে কিছু জিজ্ঞেস করা হয়, যে কোনো নেতা বলুন, মন্ত্রী বলুন, বা যে কোনো কারো ব্যক্তিগত খবরের ক্ষেত্রে যখন আমরা কিছু জিজ্ঞেস করি যে এই ঘটনাটা কি করে ঘটলো, আপনি তো ছিলেন, যেমন আজকেই হয়েছে, যেমন একটা স্কুলে কালকে একটি বাচ্চা মারা গেছে, যেটা হচ্ছে আমাদের একটা যে এখানে হোম ছিল, সেই হোমে একটি বাচ্চা মারা যায়। সেই ক্ষেত্রে তার বাবা কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে বলে এটা আমার ছেলে নয়, আমাকে পরে জানানো হয়েছে আমার ছেলে এভাবে মারা যেতে পারে না। সেখানে কিন্তু সেই জায়গাতে কিন্তু ছিলেন আমাদের বিধায়ক দেবপ্রসাদ বাগ। তাকে যখন আমরা জিজ্ঞেস করি, সে বলছে এই কথা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন না, এই কথার উত্তর আমি কিন্তু দেব না। এরকম এখনো চলে আসছে। এর আগে অনেক হয়েছে, অনেক নেতা মন্ত্রীকে নিয়ে খবর করা হয়েছে, তারা কিন্তু অনেকবার হুমকি দিয়েছে, দেখে নেবো, তুমি কি করে একা বেড়াও, রাত্রিবেলা বেরোবে, দেখে নেবো, এগুলো কিন্তু চলে আসছে। এখনো পর্যন্ত আমাদের বাক স্বাধীনতা কিন্তু সংবাদ মাধ্যমে নেই সেভাবে। ধন্যবাদ রীতা তোমাকে, সাবধানে থেকো। তো একটা মহিলা সাংবাদিক, সে বলছে যে একটা সংবাদ মাধ্যমে, আচ্ছা আমাদের একজন দর্শক বন্ধু আছেন। হ্যালো 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 হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, ভরত মাহাতো, পুরুলিয়া থেকে। এখানে দেখাই সেটাই হচ্ছে না। ভরত বলছো, পুরুলিয়া থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো, আমাদের সাংবাদিক ভরত মাহাতো, পুরুলিয়া থেকে, হ্যাঁ বলো। নমস্কার, হ্যাঁ সকলকে এক্সপ্রেস নিউজের অনলাইন থেকে স্বাগত। আজকে যে আমাদের একটা আলোচনা হবে সেটা হচ্ছে বাক স্বাধীনতা, যেটা ভারতীয় সাংবিধানিক নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের বা প্রত্যেকটি সাংবাদিকের মৌলিক অধিকার। কিন্তু এই মৌলিক অধিকার ক্ষেত্রে অনেক সময় লাঞ্ছিত হতে হয়, অনেক সময় বাধাপ্রাপ্ত হতে হয়, এবং অনেক সময় এই বাক স্বাধীনতা অপব্যবহার করে বিভিন্ন রকম দাঙ্গাও চালানো হয়। এই বিষয়ে আজকে আলোচনা করবো আমাদের শিক্ষক তথা ক্যারিয়ার কাউন্সিলর বিকাশ মাহাতো। বিকাশটা আজকে এই বাক স্বাধীনতা সম্পর্কে অপব্যবহার এবং বাধাপ্রাপ্ত, সেই সম্পর্কে আপনি কি বলবেন? আমি প্রথমেই আপনাদের নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে অত্যন্ত প্রাসঙ্গিক যুবপযোগী একটা বিষয় নিয়ে আলোচনা রাখার জন্য। ইদানিং যে সমস্ত ঘটনা প্রবাহ চারিদিকে ঘটে চলেছে বা দেখতে পাচ্ছি, আমরা কোথাও না কোথাও আমাদের যে সাংবিধানিক অধিকারের যে জায়গাটা আছে সেটা কোনো ক্ষেত্রে সংবাদ মাধ্যম ভীষণ কোনো জায়গায় কঠোর বাধার সম্মুখীন হয়ে সেই বাক স্বাধীনতার যে জায়গা পরিসরটা সাংবিধানিক স্বীকৃত সেটা থেকে যেমন বঞ্চিত হচ্ছে, পাশাপাশি আরেক শ্রেণীর রাজনীতির কারবারে বিশেষত বলা চলে, যারা একটা অন্য উদ্দেশ্য চরিতার্থ করে, তাদের একটা বড় অংশ এই বাক স্বাধীনতাকে কাজে লাগিয়ে এমন কিছু হিংসা প্ররোচনামূলক উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা বলছেন, যেগুলো আমাদের নাগরিক হিসেবে ভাবতে খুব খারাপ লাগছে। আমি আপনাদেরকে যেটা আপনি বলছিলেন যে সাংবিধানিক জায়গা একদমই ঠিক। আমাদের ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম সংবিধান, গণতান্ত্রিক দেশ আমাদের। তো এই সংবিধানের জানিয়ে রাখি পার্ট 3 আমাদের যে সমস্ত ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারগুলো আছে, দেখবেন যে কোনো ক্লাসের পাঠ্য বইয়ে মৌলিক অধিকারগুলো বাচ্চাদেরকে অবহিত করার জন্য পেজের প্রথম দ্বিতীয় পাতায় এগুলো রাখা হয়ে থাকে। তো সেই যা আমাদের মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকারের অন্যতম সংবিধানের 19 নম্বর ধারায় আর্টিকেল 19 ক্লজ 1, সেখানে খুব পরিষ্কার করে বলা আছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। এবং এটাও দ্বিধা বা সংশয়ের কোনো অবকাশ নেই যে এই মত প্রকাশ বা যে স্বাধীনতা বা বাক স্বাধীনতার জায়গাটা, সেটা যে শুধুমাত্র বলার ক্ষেত্রে নয়, এটা রাইটিং হতে পারে, এটা ভার্বালি হতে পারে, বা এটা ভিজুয়াল প্রেজেন্টেশন হতে পারে। যখন আপনাদের সাথে কথাটা হয়, আমি বিকেলের খবর দেখছিলাম। আচ্ছা ভরত একটুখানি বলছি, আমরা তখন ভিডিওটা পাইনি, তো উনি আমরা কার সঙ্গে কথা বলছি একটু আমাদেরকে বলো। উনি হচ্ছেন বিকাশ মাহাতো তথা ক্যারিয়ার কাউন্সিলর, পুরুলিয়া জেলা কাউন্সিলর। আচ্ছা বলছি ভরত তোমাকে একটা প্রশ্ন, আচ্ছা আমি বলছি ভরত তোমাকে একটা প্রশ্ন করি, যে তোমাদের এই অঞ্চল একটা সময় মাওবাদী অধ্যুষিত অঞ্চল ছিল, ঠিক আছে? হ্যাঁ,
এখন এই পরিস্থিতিতে তোমাদের ওখানকার পুরুলিয়ার এই যে মাওবাদী অধ্যুষিত অঞ্চল বলো বা যাই বলো, সেখানে এখন মানুষের কথাবার্তা চলাফেরা বা মানে সেই জিনিসটার কি কোনো মানুষ অনেক ভয়ে সন্ত্রস্ত এরকম ছিল, কিন্তু এখন কি পরিস্থিতির বদল ঘটেছে? বিগত দিনে যখন আমাদের মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল, এখন আমাদের পুরুলিয়া কেন পুরুলিয়ার বাইরে থেকে যত পর্যটক কিংবা অন্যান্যরা আসতো, তারা এক কথায় পুরুলিয়াকে ভয় করে। কে মাওবাদী, কোথায় তারা, কার সাথে কথা বলছি, যার সাথে কথা বলছি তিনিই কি মাওবাদী? কিন্তু এখন এমনটাই দেখা যাচ্ছে যে কোনো মানুষের কোনো রকম ভয় নেই। রাত্রির আমাদের অযোধ্যা পাহাড় থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে দিন রাত্রি বিভিন্ন জেলা থেকে পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। মাওবাদী সংক্রান্ত কোনো রকম এখন কোনো রকম বাধাপ্রাপ্ত নয় এবং কারো কাছ থেকে এই আওয়াজটাও শোনা যায়নি পর্যটকদের কাছে। কাজে এখন পুরুলিয়া অত্যন্ত শান্ত। এই বিষয়ে আমরা কথা বলে নেব বিকাশ মাহাতো সাথে, আমাদের যে বিগত দিনের শিক্ষক আছেন এবং কেরিয়ার কাউন্সিলর আছেন। বিকাশ দা, এই বিষয়ে কি বলবেন? সঞ্চালকের সাথে কথা হচ্ছিল তো হয়তো বুঝতে পেরেছিলাম, আমি এমনি মানে কাউন্সিলর নয়, জনপ্রতিনিধির, আমি কেরিয়ার কাউন্সিলর, মানে শিক্ষকতার পাশাপাশি কিছু ছেলে মেয়েদেরকে কেরিয়ার গাইডেন্সের অ্যাসিস্ট্যান্স করে থাকি আমরা প্রাতিষ্ঠানিকভাবে। তো বিষয়টা হচ্ছে একদমই ঠিক, যেটা আপনাদের স্টুডিও থেকে প্রশ্নটা রেখেছে, যে একটা সময় পুরুলিয়ায় মানে এই প্রশ্নটা মানে স্বাধীনভাবে চলাফেরা তো দূরের কথা, মানুষজন প্রকাশ্যে দিনের আলোয় কথাবার্তা বলতেও সেই পরিস্থিতি নিয়ে ভয় পেত। এইরকম অশান্তি, উদ্বেগ, হিংসা এখন কি সব ভয় কেটে গেছে? আপনারা যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছেন, তারা কি পরবর্তী প্রজন্ম মানে আমাদের পরবর্তী প্রজন্ম কি একদম পুরো নিজের স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে, কথা বলতে পারবে বলে আপনারা মনে করছেন? হ্যাঁ, এখন মানে অন্যান্য জায়গা থেকে পুরুলিয়ার বিষয়টা যেহেতু বেশ কয়েক বছর মানে এক দেড় দশক আগের কথা যদি ধরি, তো সেক্ষেত্রে পুরুলিয়ার একটা বাতাবরণটা সম্পূর্ণ অন্যরকম ছিল। আপনারাও জানেন সেটা একটা মাওবাদী জায়গার অংশ ছিল, মানে হিংসা ছিল, অশান্তি ছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এখন ছেলেমেয়েরা যেরকম আইন শৃঙ্খলার দিক থেকে ঠিকঠাক আছে, সেই রকম সবাই নির্বিঘ্নে স্কুল দিয়ে পড়াশোনা করছে। আমি বলবো যেটা আপনাদের আলোচনার বিষয়, এই পরিসরটা আরো অনেক বিস্তৃত হোক, যেন মানুষ স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারেন। আবার এটাও ঠিক, এই মত প্রকাশ করতে গিয়ে যেন অন্য কাউকে আহত না করেন, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তোমার সঙ্গে কে আর কেউ ছিল, আর কেউ আছেন কি না? হ্যালো ভরত। হ্যাঁ ভরত, ধন্যবাদ জানাই তোমাকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা পরে আবার তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আমরা পুরুলিয়ার কথা বলছিলাম। এরকম বিভিন্ন জেলা রয়েছে যে জেলার মানে নানা রকমের খবর আমাদের কাছে আসে। বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে কি শাসক দল হোক কি বিরোধী দল হোক, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই তুমি যখনই কোনো স্বাধীনভাবে তোমার মতামত জানাতে যাচ্ছ বা তুমি কোনো সমালোচনা করছো, তাহলেই কিন্তু তোমার উপরে একটা হামলা, তোমার উপরে একটা ভয়, তোমার উপরে একটা জোর খাটানো, এগুলো কিন্তু চলতে থাকবে। আমরা এই রাজ্যের বিগত দিনে যে মানে পুরো জিনিসটা যদি আমরা দেখতে যাই, তুমি দেখো আমাদের শিক্ষাক্ষেত্রে এই যে দুর্নীতি, ছেলেমেয়েরা পথে বসেছিল, তারা সেখানে বিভিন্ন রকমের যখনই কথা বলতে গেছে, যখনই করতে গেছে, তাদের ধরপাকড় করা, তাদের পুলিশে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া, এগুলো আমরা দেখেছি। তাদের বিভিন্ন কথাবার্তার জন্য তাদেরকে তুলে নিয়ে যাওয়া, নানান ভাবে হেনস্থা করা, সেটা আমরা দেখেছি। আমরা ডিএ আন্দোলনকারীদের দেখেছি, তারা যখন ওখানে বসে দিনের পর দিন আন্দোলন করেছেন, তখন তাদের কথাবার্তা নিয়ে অধিকার নিয়ে লড়তে গেলেও একটা হেনস্থার বিষয় চলে আসছে বারবার। সুতরাং মানে রাজ্য হোক বা কেন্দ্র, কেউই আমাদের সঙ্গে এখন ফোনে কথা বলার জন্য রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত দা, হ্যাঁ বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি বলো। আচ্ছা আচ্ছা, স্বাগত তোমাকে এক্সপ্রেস নিউজে। হ্যাঁ বলো, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আমাদের বাক স্বাধীনতা, বা শুধুমাত্র কেন বাক স্বাধীনতা বলি, আমরা যদি স্বাধীনভাবে কোনো কিছু লিখতে যাই, আমরা যদি কোনো কিছু আঁকতে যাই, বা আমরা যদি কোনো কিছু বলতে যাই, সেই সমস্ত কিছুতেই আমাদের কেন জানি একটা ভয়ের বাতাবরণের মধ্যে দিয়ে সেই কাজগুলো করতে হয়, যে ঘটনাগুলো চারপাশে ঘটছে, ঠিক আছে? তো সুতরাং এই জায়গাটা, তুমি এতদিনকার এক সাংবাদিক, হ্যাঁ, তো তোমার কি মনে হচ্ছে এখন মানে সাংবাদিকতা করাটা কি একটা খুব চাপের বিষয় হয়ে যাচ্ছে, যার জন্যই কি তোমার মানে মেইন স্ট্রিম মিডিয়া থেকে মানে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে ট্রান্সফার মানে করতে হয়েছে নিজেকে? দেখো পালকি, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো।
বিষয় বলি যে ভারতীয় সংবিধান বাক স্বাধীনতা প্রত্যেকটা মানুষের আছে। জয়ন্ত, তোমার কথাটা খুব কেটে কেটে যাচ্ছে, তুমি কি একটুখানি অন্য দিকে যেতে পারো? ধরো ধরো ধরো। হ্যাঁ, কথাটা খুব কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? একদম ক্লিয়ার, এবার বলো। এই যে ধরো একটা সংবিধান আছে, সংবিধানে একটা 19/1/A ধারা রয়েছে, সেই ধারা অনুযায়ী ভারতীয় সংবিধান অনুযায়ী ফ্রিডম ফর এক্সপ্রেশন অথবা ফ্রিডম ফর স্পিচ রয়েছে। কিন্তু সেক্ষেত্রেও কতগুলো নিয়মের নীতি রয়েছে, যেমন ধরো এক্সপ্রেশন করার ব্যাপারে কতগুলো নির্ধারিত নিয়ম রয়েছে। সাম্প্রদায়িকতা তুমি ছড়াতে পারবে না, বিদ্বেষ তুমি ছড়াতে পারবে না, এইগুলো রয়েছে। এখন সাংবাদিকতার ক্ষেত্রে একজন সাংবাদিক সঠিকভাবে তার বক্তব্যকে তুলে ধরেন এবং আমরা আশা করতে পারি যে সংবাদ মাধ্যম তার যে ধর্ম রয়েছে সেই ধর্মটা সঠিকভাবে পালন করবে। সংবাদ মাধ্যম যদি সঠিকভাবে পালন না করে ধর্ম, তাহলে কি তুমি মনে করো যে সংবাদ মাধ্যম সঠিকভাবে পালন করছে না এখনকার যে সংবাদ মাধ্যম মেইনস্ট্রিম মিডিয়া রয়েছে? দেখো, আমার একটা জিনিস মনে হচ্ছে যে এখন মেইনস্ট্রিম মিডিয়াতে আমরা ছোটবেলা থেকে একটা সংবাদপত্রের জিনিস শুনে এসেছিলাম, সেটা হচ্ছে ইউ ক্যানট এক্সপ্রেস ইউরসেলফ, তোমার নিজের কমেন্ট করতে পারবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে কমেন্ট নির্ভর সাংবাদিকতা হচ্ছে, সবাই সাংবাদিকতায় কমেন্ট করছেন। এই কমেন্ট করা কতটা সঙ্গত তাই নিয়ে কিন্তু ডিবেট রয়েছে। তার একটাই কারণ হচ্ছে যে কমেন্ট করা যায় কি যায় না সেটা নিয়ে একটা প্রশ্ন রয়ে গেছে। এই কমেন্ট না করার বিষয়টি পুরোনো দিনের সাংবাদিক যারা তারা কিন্তু মেনে চলেন, কিন্তু এখনকার সাংবাদিকরা বেশিরভাগই কমেন্ট করে ফেলেন। আমার মনে হয় কমেন্ট করাটা বোধহয় বাঞ্ছনীয় নয়। এক্ষেত্রে খানিকটা সময়পত্র যে নিজের বা সংবাদ মাধ্যম যে নিজের ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে সে কথা বোধহয় বলে দেবার অপেক্ষা রাখে না। ফাল্গুন, এবার আমার একটু জানার বিষয় আছে, সাংবাদিকদের কথা তো এতক্ষণ হলো, এবার আপনি তো অনেক দিনকার সাংবাদিক, তো সেক্ষেত্রে সিপিএম, বিজেপি, তৃণমূল এই রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে বাক স্বাধীনতার বিষয়টা একটু বলুন। মানে এই যে তুমি মোটামুটি যে সাংবাদিকতার যে ধারাবাহিকতা তোমার, তাতে তুমি অনেকগুলো জামানা দেখেছো, হ্যাঁ, অনেকগুলো শাসককে শাসন করতে দেখেছো। কি কি ফারাক দেখতে পাচ্ছ, কি কি তফাৎ দেখতে পাচ্ছ? দেখো, তফাৎ হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে সহিষ্ণুতার অভাব। একটা সময় ছিল যখন সংবাদ মাধ্যমের সামনে যে কোনো নেতা বা নেত্রী তারা যে মতামত প্রকাশ করতেন সেই মতামতে তারা খানিকটা নির্ভীক থাকার চেষ্টা করতেন। কিন্তু এখন হয়ে গেছে ব্যাপারটা, সংবাদ মাধ্যম খানিকটা আগ্রাসী মনোভাব নেওয়াতে তারা বেশ কিছুটা সংকুচিত হয়েছে এবং দেখা যাচ্ছে যে তারা যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যের মধ্যে অনেকটা সারগর্ভতা হারিয়ে যাচ্ছে। সেই সারগর্ভতা হারিয়ে যাওয়ার কারণে তারা খানিকটা ব্যাকফুটে চলে যাচ্ছেন, এই বিষয়ে বলতে দেবার কোনো অপেক্ষা রাখে না। আর একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে সংবাদ এই যে বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতার সুযোগ কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরুর আমল থেকে নেওয়া হচ্ছে। পণ্ডিত জওহরলাল নেহরুকে বলা হতো তিনি জনতাকে এত বেশি প্রাধান্য দেন, তিনি বক্তৃতা দিতে তিনি ঝাঁপিয়ে পড়তেন, মঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ে জনতার মাঝখানে চলে যেতেন। পরবর্তী পর্বে আমরা দেখেছি বেশ কিছু নেতা নেত্রীকে তারা শুধু গ্যালারি খেলার চেষ্টা করতেন, অর্থাৎ যাতে হাততালি পাওয়া যাবে, যাতে বিষয়টিতে মানুষের অনেক কাছে পৌঁছানো, মানে জনতার মাঝখানে পৌঁছচ্ছে না, ওটা ওই স্টেজের ওপরেই বক্তৃতাতেই সীমাবদ্ধ থাকছে, এটাই তো? এটা না, বক্তব্য হচ্ছে যে রাজনীতিবিদরা ইদানিংকালে প্লেইং টু দ্য গ্যালারি, অর্থাৎ গ্যালারিতে তারা গ্যালারি কি সন্তুষ্ট হবে সেই বিষয়ে তারা মন্তব্য করতে গিয়ে অনেক সময় বাক স্বাধীনতা হারিয়ে ফেলছেন। আমার মনে হয় তারা যদি প্লেইং টু দ্য গ্যালারি অর্থাৎ গ্যালারির দৃষ্টি নন্দনের জন্য না খেলেন তারই বোধহয় ভালো হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সাধারণ শ্রোতা বা দর্শক যারা আছেন তাদের হাততালি করবার জন্য এমন এমন কথা বলছেন যেগুলো বাঞ্ছনীয়। যেমন আমরা ধরতে পারি যে অনেক সময় অনেক নেতা অনেক কথা বলেছিলেন, সিপিএম জমানায় আমরা দেখেছি অনেক বিনয় কুমারকে অনেক কথা বলতে অশালীন অভব্য কথা বলে যেগুলো গণ্য হয়েছিল। পরবর্তীভাবে তৃণমূল কংগ্রেসের আমলেও আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতারাও সেই একই কাজ করেছেন, বিজেপি নেতারাও একই কাজ করেছেন। আসলে সব রাজনৈতিক দল অ্যাক্রস দ্য বোর্ড, আমি একটা কথা বলবো যে রাজনৈতিক দলের নেতারা তারা লাগাম ছাড়া হয়ে যাচ্ছেন এবং তারা অনেক ক্ষেত্রেই ওই প্লেইং টু দ্য গ্যালারি অর্থাৎ গ্যালারিকে সন্তুষ্ট করতে গিয়ে তারা বাক স্বাধীনতার ব্যবহার করছেন। এটা বোধহয় বাঞ্ছনীয় নয়। ফাল্গুনি, আচ্ছা, এটা মানে একটা তুমি বলতে চাইছো যে রাজনীতির ক্ষেত্রে একটা বেশ শব্দ দূষণের একটা পরিবেশ হয়েছে? একদমই তাই, শব্দ দূষণ তো বটেই এবং সেই সঙ্গে তারা যেসব বক্তব্য রাখছেন সেই বক্তব্যের মধ্যে কোথাও একটা সারগর্ভতার অভাব দেখা যাচ্ছে।
একটা সময় ছিল হীরের মুখোপাধ্যায় অথবা সোমনাথ চ্যাটার্জির বক্তব্য শোনার জন্য সংসদের বাইরে লোকের লাইন পড়ে যেত, এখন কিন্তু আর তা হয় না। আচ্ছা, বিলো দ্য বেল্ট হিট করা, হ্যাঁ এটা নিয়ে তুমি কি বলছো? একজন মানে একটা স্পিচে মানে হেড স্পিচ একটা এইগুলো নিয়ে তুমি একটা বর্ষিয়ান সাংবাদিক, তুমি কি মনে করো? দেখো, হেড স্পিচ যেভাবে চলছে এবং যেভাবে হেড স্পিচ করা হচ্ছে সেটা কোনো মতেই বাঞ্ছনীয় নয়, এবং বিশুদ্ধার করার জন্য যেন বিশুদ্ধার করা। কোথায় গেল সেই গঠনমূলক সমালোচনা? একটা কোনো বিল পাস হলো, সেই বিলে একটা গঠনমূলক সমালোচনা, এটাই তো প্রত্যাশা করা যায় জনপ্রতিনিধিদের কাছ থেকে, কিন্তু তা না করে তারা যেটা করছেন বিটিং অ্যাবাউট দ্য বুশ, এবং তারা যেসব বাক্যবান ছুটছেন সেগুলো অনেক সময় বাক স্বাধীনতার অপব্যবহার হচ্ছে। আমার মনে হয় রাজনীতিবিদদের উচিত তাদের খানিকটা সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলার ব্যাপারে সচেতন থাকা, এবং সংবাদ মাধ্যমের উচিত যে তাদের এমন কিছু খোঁচানো নয়। ইদানিংকালে সাংবাদিকরা বড় বেশি খোঁচান, এই না খুঁচিয়ে তারা যদি সংবাদের সারমর্মটিকে উদ্ধার করার চেষ্টা করেন তাহলে মনে ভালো করবেন আমার মনে হয়। এখানে আমার প্রশ্ন যে এই যে বিরোধীরা বারবার চোর চোর আন্দোলন, সাংবাদিকদের এই বিধানসভায় ভাঙচুরের যে ঘটনা বারবার করে ঘটছে, তো বিরোধীদের সেক্ষেত্রে বাক স্বাধীনতাটা কোথায় যাচ্ছে, এই বিষয়টা কি বলবেন? দেখো, এই যে ভাঙচুরের ঘটনা, এই ভাঙচুরের ঘটনা তো অতীতেও হয়েছে, বর্তমানে হচ্ছে। আসলে বিধানসভায় ভাঙচুরটা কোনো মতেই বাঞ্ছনীয় নয়। আমাদের বিধায়করা যখন বুঝতে পারবেন যে এটা তার নিজেদের সম্পদ, তারা নিজেরা ভাঙছেন, তখন তারা বুঝতে পারবেন যে এটার গভীরতা কতটা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তারা কেউ বোঝেন না। তারা ভাবেন যে একটা দল বিরোধী পক্ষে, যারা সরকার পক্ষে আছেন তাদের সম্পত্তি ধ্বংস করছে, অথবা সরকার পক্ষ সম্পত্তি ধ্বংস করছে জনসাধারণ। এটাই হচ্ছে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, বলো। আচ্ছা, জয়ন্তদা, অ্যান্টি এস্টাবলিশমেন্ট খবর করতে গিয়ে এখন কি বেশ চাপের মুখে পড়তে হচ্ছে সাংবাদিকদের? দেখো, অ্যান্টি এস্টাবলিশমেন্ট খবর বলতে যেটা বোঝায় যে প্রতিষ্ঠান বিরোধিতা, এই প্রতিষ্ঠান বিরোধিতা আজকে কোথায়? আজকে সংবাদপত্রের মুশকিল হয়ে গেছে। সাংবাদিকরা কেউ হয়ে যাচ্ছেন কোন যুগান পক্ষের প্রতিনিধি, কেউ হয়ে যাচ্ছেন বিরোধী পক্ষের প্রতিনিধি। সাংবাদিকদের যে সক্রিয়তা, সাংবাদিকদের যে নিজস্বতা, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। হারিয়ে গিয়ে আজকে অমুক সাংবাদিক অমুক ক্যাম্পের লোক, তমুক সাংবাদিক তমুক ক্যাম্পের লোক, এটা কেন হবে? আমার প্রশ্ন হচ্ছে, সাংবাদিক তো যখন একদম নিরপেক্ষভাবে করবেন, সেটা না করে তিনি অমুক ক্যাম্পের লোক বলে চিহ্নিত হবেন কেন? আজকে তুমি টেলিভিশন চ্যানেল খোলো, সংবাদপত্র খোলো, তুমি এক একটা টেলিভিশন চ্যানেল অথবা সংবাদপত্র খুঁজলেই সেখানে কি ধরনের খবর হবে তুমি বুঝতেই পারছো। আচ্ছা, এখানে কি জয়ন্তদা একটা জিনিস খুব কাজ করে, যেটা হচ্ছে ধরুন চ্যানেল চালাতে গিয়ে বা সংবাদ মাধ্যম চালাতে গিয়ে কিছু বিজ্ঞাপন বা এরকম সরকারি বিজ্ঞাপন পাবো, আমি যদি না করি পাবো না, চ্যানেলটা চালাতে পারবো না, এরকম কি কোন রকম ইকুয়েশন কাজ করে? দেখো, আমি দীর্ঘদিন বিভিন্ন টেলিভিশন চ্যানেল চালিয়েছি, তাতে এই ধরনের ঘটনা তো আছেই, আমি অস্বীকার করব না। যে আমি যদি খুব বেশি সরকার বিরোধী হই তাহলে দেখা যাবে যে সরকারি বিজ্ঞাপন আমার বন্ধ হয়ে যাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনার কিছু হয় না। তো আগে একটা সময় ছিল যখন কিন্তু যারা সরকারের সমালোচনা করতো তারাই বেশি বিজ্ঞাপন পেত। এখন পরিস্থিতিটা সম্পূর্ণ ঘুরে গেছে। এখন পরিস্থিতি এমন হয়েছে, সহিষ্ণুতার অভাব, রাজনৈতিক নেতাদের সহিষ্ণুতার অভাবটাই এর কারণ বলে আমি মনে করি। আমার মনে হয় রাজনৈতিক নেতাদের অনেক বেশি সহিষ্ণু হওয়া উচিত। তারা কিন্তু অল্পেই স্পর্শকাতর হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব বাঞ্ছনীয় নয়। তার মানে আপনি বলতে চাইছেন যে পক্ষে থাকলে লন্ডন যাওয়া যায়? পক্ষে থাকলে লন্ডন যাওয়া যায় কিনা আমি বলবো না। আমি বলবো যে সংবাদ মাধ্যমকে আরো বেশি সঠিক পথে চলতে হবে। পক্ষে থাকলে লন্ডন যাওয়া যায় অথবা লন্ডন যাওয়া যায় না, এই ব্যাপারটা আমি বলবো না। এই কারণে বলবো না, কারণ আমি জানি যে প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী সরকারি সাংবাদিকরা কিভাবে যান, তাতে সংবাদপত্র তাদের পুরো খরচটা বেয়ার করে বা সংবাদ মাধ্যম তার খরচটা বেয়ার করে। তারা শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘোরার লাইসেন্সটুকু পান। সুতরাং এইটাকে পাওয়ার জন্য তাদের যে অসাধু বা অবলম্বন করতে হবে কি কথা বলতে পারবো না। কিন্তু একটা জিনিস জয়ন্তদা, একটা জিনিস তুমি সাংবাদিক হিসেবে বলতে পারবে যে লন্ডন ঘোরা যায় কি যায় না, সেটা তুমি বললে যে সংবাদ মাধ্যমের নিজস্ব খরচায় তারা যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই আমি অনেক সাংবাদিকদের বলতে শুনেছি যে অ্যাগ্রিগেশন কার্ড পাওয়ার জন্য কিন্তু একটা সরকারি আনুকূল্য বা কাছাকাছি থাকার একটা ব্যাপার থাকে কি এখন? দেখো, অ্যাক্রেডিটেশন কার্ডের কত নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি অনুযায়ী অ্যাক্রেডিটেশন কার্ড হয় এবং অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য অবশ্যই এক্ষেত্রে একটা ইদানিংকালে একটা রেওয়াজ হয়ে গেছে, সেটা হচ্ছে যে অ্যাক্রেডিটেশন কার্ড পাওয়ার জন্য তোমাকে
অ্যান্টি এক্সপেরিমেন্ট কথা বেশি বলা যাবে না, এটা কিন্তু রেওয়াজ হয়ে গেছে এবং এটা হওয়ার জন্য খানিকটা দুর্ভাগ্যজনকভাবে যেটা হচ্ছে, তার ফলে দেখা যাচ্ছে যে সময়পত্র অ্যাক্রিডিটেশন কার্ড তারাই পাচ্ছেন যারা খানিকটা সরকারের সমর্থনে কথা বলছেন। এই যে নবান্নে গিয়ে চুপচাপ বসে থাকতে হবে, তাই তো? এটা করতে হবে, ওটা নবান্নে গিয়ে চুপ করে বসে থাকতে হবে, কোনো অ্যান্টি কথা বলা যাবে না। রাইটার্সেও করতে হতো। আমি অন্ততপক্ষে যতদিন সাংবাদিকতা করেছি তখন নবান্নে গিয়ে চুপ করে বসে থাকিনি, সুতরাং আমার পক্ষে এই কথাটা বলা বোধহয় মুশকিল। ঠিক আছে জয়ন্তদা, লাস্ট আবার একটাই প্রশ্ন থাকবে যেটা তোমাকে আমি করেছিলাম, তুমি এড়িয়ে গেলে, যে এই সমস্ত কারণের জন্যই কি তোমার মেন স্ট্রিম থেকে মানে সোশ্যাল মিডিয়াতে মানে ট্রান্সফর্ম, ডিজিটালে যাওয়া? নিউজ রুম থেকে সোশ্যাল মিডিয়া অনেক বেশি লিবারেশন পাচ্ছে, অনেক বেশি স্বাধীনতা পাচ্ছে। আজকাল স্মার্টফোন হাতে থাকলে যে কেউ সাংবাদিক হয়ে যাচ্ছে, এখান থেকে আমার আপত্তি আছে। সাংবাদিকতা তুমি জানো, তুমি নিজে সাংবাদিক, তুমি নিজে জানো যে পেশাটা কত কঠিন নেতার মধ্যে ভরা। সুতরাং এই পেশা আসার জন্য একটা ক্ল্যান্ডেস্টাইন ল্যান্ডমার্ক থাকা দরকার। সেই ল্যান্ডমার্ক অতিক্রম করলে তুমি সাংবাদিক হতে পারবে। একটা শেষ, যে কেউ সাংবাদিক হয়ে যাবে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো জয়ন্তদা, যেটা হচ্ছে যে তুমি দীর্ঘদিন ধরে সংবাদপত্রে কাজ করেছো, তারপরে মানে এই যে তোমার বৈদ্যুতিন মাধ্যমে কাজ করেছো এবং তারপরে তুমি এখন ডিজিটাল মাধ্যমে কাজ করেছো, মানে করছো এখন। তো এই ক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে যে মানে এই মানে এটা মানে ট্রান্সফরমেশনটা কিভাবে হচ্ছে, মানে কি ভবিষ্যৎ কি সংবাদ? তাহলে আমাকে বলতে হবে ট্রান্সফরমেশনটা এরকম ভাবেই হচ্ছে যে সংবাদপত্র থেকে বৈদ্যুতিন মাধ্যম, সেখান থেকে ডিজিটাল মাধ্যম, সংবাদের দুনিয়াটা অনেক বেশি বিস্তৃত হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সাংবাদিকরা কি সংবাদের বিস্তৃতির সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করতে পেরেছেন? আমার মনে হয় না, কারণ তারা নিজেদের হাতে অনেকটাই নিয়মের নিগড়টা বেঁধে রেখে দিয়েছেন, যেটা কোনো মতেই বাঞ্ছনীয় নয়। সাংবাদিকদের উচিত সংবাদপত্রের কতগুলো নিয়ম আছে সেই নিয়ম নীতি অনুযায়ী চলা, সময় মাধ্যমের কতগুলো নিয়ম নীতি আছে সেগুলো অনুযায়ী চলা, ডিজিটাল মিডিয়ার কতগুলো নিয়ম নীতি আছে সেগুলো অনুযায়ী চলা। সেই লক্ষণ রেখাটা আমরা বোধহয় অতিক্রম করে যাচ্ছি প্রায়। এটা বাঞ্ছনীয় নয়। আমি একজন পুরোনো দিনের সাংবাদিক হিসেবে মনে করি যে এই লক্ষণ রেখা অতিক্রম করাটা বাঞ্ছনীয় হচ্ছে না। আচ্ছা জয়ন্তদা, এই যে তুমি বললে নিয়ম নীতির কথা, এটা তো প্রেস অ্যাক্ট অনুযায়ী, ঠিক আছে? সেই প্রেস অ্যাক্ট কি এখনো মানে প্রযোজ্য? সেটা কি ঠিকঠাক করে চলছে? দেখো, মানা হচ্ছে কি, প্রাসঙ্গিক কি সেই একটা সেলফ অডিট করার ব্যাপার আছে। এই সেলফ অডিট করার ব্যাপারটা সাংবাদিক বা সংবাদ মাধ্যমের প্রতিনিধি নিজে থেকে নিজেকে অডিট করতে পারেন বা এডিট করতে পারেন, সেটা তারা করছেন বলে আমি মনে করি না। যদি তারা করতেন তাহলে হয়তো অনেক বেশি সংবাদ মাধ্যম ভালো মতো কাজ করতে পারতো বা সংবাদপত্র ভালো মতো কাজ করতে পারতো। সেলফ অডিট ব্যাপারটা আজকাল নেই বললেই চলে, অর্থাৎ নিজেকে নিজে সংকোচন করা। সাংবাদিক নিজেকে জাহির করবেন কেন? ইদানিংকালে সংবাদপত্রে যারা সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তারা বড় বেশি নিজেদের জাহির করার চেষ্টা করেন, এটা অমুকের শো, এটা তমুকের শো, ইত্যাদি করে, মানে নিজের কাজের জায়গাটার থেকে বিভিন্ন ইস্যু কেন্দ্রিক বা নিজেদের এটাকে ডাইভার্ট করা হচ্ছে, এই ব্যাপারটাই তুমি বলতে চাইছো, তাই তো? একদমই তাই। জয়ন্তদা, তোমার সঙ্গে কথা বলতে গেলে তো শেষ হওয়ার নয়, তবুও মানে সময় যেহেতু কম, ধন্যবাদ জানাই তোমাকে। আবারও তোমার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। ধন্যবাদ। আমরা এতক্ষণ বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম। অনেক তথ্য আমাদের উঠে এলো, অনেক মানে উনি তো দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন, সংবাদপত্রে কাজ করেছেন, এখন ডিজিটালে কাজ করছেন। এবং এই যে ট্রান্সফরমেশন, এই যে পরিবর্তনটা হচ্ছে, ধরো প্রথম দিকে সংবাদপত্রের এত চাহিদা, তারপরে ধরো এই বৈদ্যুতিন মাধ্যম এলো, 24 ঘন্টা নিউজ চ্যানেল এলো, এখন পুরোপুরি ডিজিটালে চলে যাচ্ছে। এই যে সময়ের পরিবর্তন, তার সাথে সাথে আমরা সাংবাদিকরা এবং তার সাথে সাথে ধরো আমাদের নিজেদেরকে পরিবর্তন করা এবং তার সাথে সাথে নিজেদের যে কাজটা, তাতে কতটা আমরা বাক স্বাধীনতা রেখে আমরা নিজেদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, মনে হয় এটা অনেকেরই সবাইকারই একটা দৃষ্টি থাকা দরকার এবং ওই যে সহিষ্ণুতাটা প্রত্যেক ক্ষেত্রেই থাকা দরকার। একদমই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। নমস্কার, সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকে এক্সপ্রেস অনলাইন। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড।
আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।